গণতন্ত্র মঞ্চ মনে করে না যে বাংলাদেশের সংবিধান কি হবে এইটার পদ্ধতি হিসাবে কোনো একজন রাষ্ট্রপতির কোনো একটা অধ্যাদেশ দিয়ে সেইটা আসলে জনগণের মতামতের প্রতিফলন সে ঘটাইতে পারে। আজকে আমাদের যারা আলোচনা করেছেন তাদের থেকে আপনি যারা এখানে ছিলেন তারা নিজেরাও জানেন যে একটা জিনিস সম্পর্কে একটা আলোচনা হয়েছে, সেটা হচ্ছে প্রধানত ডাকসু নির্বাচন। এই নির্বাচন নিয়ে আমাদের একটা মিশ্র প্রতিক্রিয়া এসছে সবার মধ্যে থেকে, যে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ছাত্র সমাজ প্রবেশ করেছে, সেইখানকার ফলাফল নিয়ে আসলে একটা মহলের মধ্যে এক ধরনের কি বলা যায় যে অসন্তোষ থাকতে পারে। কিন্তু যে পদ্ধতিতে আসলে নির্বাচন হয়েছে সেটা অনেকের কাছে আসলে গ্রহণযোগ্য এবং এটা কাঙ্ক্ষিত ছিল। অতএব গণতান্ত্রিক লড়াইটার আসলে শুরু হলো বলা যেতে পারে। এই নির্বাচনী প্রক্রিয়াটাকে আসলে টিকিয়ে রাখতে হবে এবং যাদেরকে আসলে নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যাদেরকে বিপজ্জনক মনে করে, যারা যারা মনে করে, তাদের মধ্যে আসলে ঐক্যের বোধ আরো তীব্রতর করার একটা বাস্তবসম্মত যুক্তিগ্রাহ্য বিষয় হিসাবে ডাকসু নির্বাচনের ফলাফল সামনে এসেছে। এইটা আমাদের কাছে মনে হচ্ছে আলোচনার একটা জায়গা। আরেকটা জায়গা যেটা নিয়ে আসলে আমাদের আজকের আলোচনার মূল আয়োজন, যে আগামীকালকে ঐকমত্য কমিশন প্রধানত দুইটা জিনিস নিয়ে তারা বসতে চাইছিল, বসতে চায় নাই। প্রধানত তারা ঐকমত্য কমিশনের যে সময়কাল ছিল সেই সময়কালের মধ্যে কতগুলো বিষয়ে তারা একমত হইতে পারছিলাম আমরা যারা আসলে অংশ নিচ্ছিলাম, কতগুলো বিষয়ে নট অফ ডিসেন্ট ছিল, কতগুলো বিষয়কে আলোচনা থেকে আমরা বের করে দিয়েছিলাম যে এগুলি আলাপ করে আসলে আমরা শেষ করতে পারবো। সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই অবস্থার মধ্য দিয়েই ঐকমত্য কমিশন তার দায়িত্ব শেষ করতে চাইছিল। কিন্তু আমাদের কিছু রাজনৈতিক দল তাদের কাছ থেকে এটা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেইটার জন্য তারা যেন একটা মতামত তৈরি করে এবং অন্তত সেই বিষয়েও তারা কথা বলে, সেইটার জন্য আগে থেকেই আমাদের দিক থেকে এক ধরনের দাবি ছিল। ওই সময় অন্যদের দাবির ভিত্তিতে ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে এই মাসের আসলে 15 তারিখ পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তার মানে এই 15 তারিখের মধ্যে তাদের কাজ তারা শেষ করতে চায়। সেই কাজের অংশ হিসেবে আগামীকালকে তারা যারা যারা আমরা আলোচনায় ছিলাম তাদেরকে নিয়ে বসতে যাচ্ছে। এইটা একদিক থেকে গুরুত্বপূর্ণ যে ঐকমত্য কমিশন একটা বিষয় শেষ করেছে তাদের ভাষা অনুযায়ী, যে তারা যে আলোচনাগুলোই আমাদের মধ্যে হয়েছিল, যে মতানৈক্য হয়েছিল, সেইটাকে তারা আর হাত দিতে চায় না। আবার কোন পথে বাস্তবায়ন হবে সেইটাতেও তারা কোনো ধরনের এই সনদের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে চায় না, কিন্তু তারা এইটার ব্যাপারে আসলে এক ধরনের পরামর্শ দিতে চায় এবং এইটা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এবং আমাদের মধ্যে আজকে যে আলোচনা হয়েছে সেটা থেকে আপনারা জানেন যে ঐকমত্য কমিশন এক্সপার্ট বলে যাদেরকে চিহ্নিত করেছে তাদের সাথে আলোচনা করে যে এই ধরনের পদ্ধতির কথা আসলে তারা রেফার করতে চেয়েছে, পত্রিকায় যেটা এসেছে সেটা আশঙ্কাজনক। সেইটা নিয়ে গণতন্ত্র মঞ্চ খুব দৃঢ়ভাবে এই পদ্ধতিকে আসলে প্রত্যাখ্যান করছে। গণতন্ত্র মঞ্চ মনে করে না যে বাংলাদেশের সংবিধান কি হবে এইটার পদ্ধতি হিসাবে কোনো একজন রাষ্ট্রপতির কোনো একটা অধ্যাদেশ দিয়ে সেইটা আসলে জনগণের মতামতের প্রতিফলন সে ঘটাইতে পারে। এইটা জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য অনেকগুলো পথের মধ্যে যেটা সবচেয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দল একমত হবে কিংবা এটার ভিত্তিতে আমরা যারা কাছাকাছি আসতে পারবো সেই পথটা তাদের খোলা রাখা দরকার ছিল। তাদের দিক থেকে এই ধরনের কোনো একটা প্রস্তাব আসলে পত্রিকার মাধ্যমে তোলা তাদের উচিত হয় নাই বলে আমরা মনে করি। এইটা তাদের আসলে গাড়ির আগে ঘোড়া জিতার মতো হয়েছে, এইটা তাদের ঠিক হয় নাই বলে আমরা মনে করি। এবং আমরা আশা করি আগামীকাল আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে এই পদ্ধতির বাইরে সবার কাছে গ্রহণযোগ্য কোনো পদ্ধতির কাছাকাছি আমরা যেতে পারবো। আর না যেতে পারলে মান্না ভাই যেটা বলছে, সবচেয়ে বেশি রাজনৈতিক দল এখনো পর্যন্ত মনে করে যে যেই জায়গাগুলিতে আমরা পারবো না সেইটার জন্য এখনো পর্যন্ত যে সংবিধান অনুযায়ী দেশ চলছে সেই যেই পদ্ধতিতে এখানে আসলে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বলে তো বাংলাদেশের সংবিধানে কিছু নাই, ছিল না। কেয়ারটেকার বলে একটা জিনিস ছিল, সেটাও ছিল না আদালতের রায়ের কারণে। কিন্তু অন্তর্বর্তী সরকার যে হবে এইটার ব্যবস্থাপনা আমরা আনছি হচ্ছে
সংবিধানের 106 অধ্যাদেশ অনুযায়ী আর অনুচ্ছেদ অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের কাছ থেকে এই বিষয়ে যদি পদ্ধতিগতভাবে আমরা একমত হইতে না পারি, তাহলে এইটার জন্য আসলে এই 106 এখনো পর্যন্ত খোলা আছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল এইটাকে আসলে একটা পদ্ধতি মনে করে। আমরা আশা করি যে আগামীকালকে এই ধরনের একটা বিষয় আমরা বুঝতে পারবো। বাংলাদেশে এইটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমাদের দলেরও বক্তব্য না। আমার কাছে মনে হয়, আপনাদেরকে এই কথাটা বলে কথাটা শেষ করতে চাই, যে ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি প্রত্যাখ্যাত হচ্ছে 24-এর আন্দোলনের উপরে যারা আসলে মালিকানা প্রতিষ্ঠা করতে গেছে, যারা এটা তাদের নিজেদের একক দাবি করতে চাইছে এবং যাদেরকে আসলে প্রশাসন কিংবা সরকার কিংবা এস্টাবলিশমেন্ট আন্দোলনের পরপর আন্দোলনকারীদেরকে তাদের চরিত্র হননের জন্য কিংবা তারা নিজেদের চরিত্র যেইভাবে তারা আসলে কলুষিত করেছে, সেইটার প্রতি সাধারণ ছাত্র সমাজের যে ক্ষোভ, সেই ক্ষোভের আসলে বহিঃপ্রকাশ ডাকসু নির্বাচনে আপনারা দেখবেন। কারণ তারাই সবচেয়ে কম ভোট পেয়েছে, যারা সবচেয়ে বেশি আসলে স্টেক ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি করেছে। অতএব আমি একটা জিনিস শুধু এখান থেকে বলতে চাই, যে আন্দোলনের পরে 72 সালে যেভাবে, 90 সালে যেভাবে মালিকানা নিতে পেরেছে রাজনৈতিক দলগুলি কিংবা রাজনৈতিক নেতারা, নিয়ে যেইভাবে তারা নষ্ট হওয়ার ভেতর দিয়ে গোটা আন্দোলনকে আসলে নষ্ট করেছে, এইবারের 1 বছরের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে এই প্রত্যাখ্যানের ভেতর দিয়ে একটা অগ্রগতির কথা বোঝা যায়। বাংলাদেশে যেরকম এই কেবলমাত্র সরকার বদলের মধ্যে থাকে না আন্দোলন, 1 বছর ধরে পুলিশ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে, সংসদ কেমন হবে, এই আলোচনা যেমন 1 বছর ধরে করতে হচ্ছে, একইভাবে যে কেবলমাত্র 72 সালের মতো একজন এসে আন্দোলনের মালিকানা দখল করে জাতির পিতা বনে যাবে, তার পরিবারই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তারাই সব করেছে, এই যে বয়ানের উপরে মালিকানা নেওয়ার আগের যে সিস্টেম, সেই রাজনীতির আসলে ভেতর থেকে সংস্কার হয়ে গেছে, সেই রাজনীতি বাংলাদেশে আর টিকবে না। এই জায়গাটাই মধ্যে এইটা বিবেচনায় রেখে গণতন্ত্র মঞ্চ যদি তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, যেটা আসলে মান্না ভাই বলার চেষ্টা করলেন, বাংলাদেশে গণতন্ত্র মঞ্চ যে লড়াইটার মধ্যে ছিল, যখন আসলে সবাই লড়াইয়ের মাঠ ছেড়ে দিছিল, সেই সময় গণতন্ত্র মঞ্চ যেভাবে লড়াইয়ের মাঠে ছিল, এই সময়ে গত 1 বছরে যে লুটপাটের যে মহোৎসব চলছে, সেইখানে যে আসলে গণতন্ত্র মঞ্চ কোনো অংশ নেয় নাই, এই আন্দোলনে ছিল এবং লুটপাটে ছিল না। এইটাকে যদি আপনারা মিডিয়ার বন্ধুরা আসলে এবং বাংলাদেশের মানুষ যদি এইটাকে চিহ্নিত করতে পারে, তাহলে বাংলাদেশের আগামীর যে রাজনীতি, বাংলাদেশের সম্ভাবনার যে রাজনীতি, বাংলাদেশ ফার রাইট না, ফার লেফট না, বাংলাদেশ প্রচলিত পথে না, বাংলাদেশ বিপ্লবী পথে না, কিন্তু বাংলাদেশ একটা ক্রমশ গণতন্ত্রের পথে যে যাত্রা করতে চায়, সেইটাকে আসলে সেইটার নিয়ামক শক্তি হিসাবে গণতন্ত্র মঞ্চ সামনের রাজনীতিতে বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠবে। এবং সেইটা যদি আমাদের লোকজন বুঝতে পারে, মিডিয়া বুঝতে পারে, বাংলাদেশে যারা আসলে একটা সত্যিকারের সহনশীল সমঝোতার এবং গণতান্ত্রিক রাজনীতিকে বাংলাদেশের আগামীতে বিপর্যয় থেকে রক্ষা করার জন্য যদি মনে করেন যে এই পথের প্রয়োজন আছে, যারা মনে করে, তারা যদি এটা বুঝতে পারে, গণতন্ত্র মঞ্চ যদি তাদের সাথে এই বোঝাবুঝটা আসলে সংমিশ্রণ ঘটাইতে পারে এবং সেই পথে যেতে পারে, তাহলে বাংলাদেশ আগামী বিপর্যয় থেকে রক্ষা পাবে। আল্লাহ আমাদের জন্য অন্য অনেক রকমের বিপর্যয় বহু অভ্যুত্থানের পরে হয়েছে, বিপ্লবের পরে হয়েছে, 24-এর পরে আমাদের এটা হইতে পারে। ডাকসু ইলেকশন এই শিক্ষাও আমাদের দিচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।